অজনিক কিন্তু আমাকে বারবার সাবধান করে দিয়েছিল। ও কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল যে জিনিসটা বা যে চরিত্রটা আমার সামনে এখন এ কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং তাকে ডেনাই করাটা আমার জন্য ঠিক হবে না। কিন্তু ওই পজিশনে কার কথা আমি শুনবো? যে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য তাকেই তো। অজনিয়াকে বিশ্বাস করবে তো প্রশ্নই আসে না। আমার সামনে সে যা করেছে তখন পর্যন্ত জানতাম না ঘটনা কি, কিন্তু আমি তো জানি যে সে দিগন্ত তার আগে মেরে ফেলেছে আমার সামনেই। অজনিয়াক আমাকে বলে দিয়ে গিয়েছিল যেই কোনো সময় আমাকে হাইজ্যাক করে নিয়ে যাবে। শেষবার যখন সে চলে যায় তখন সে আমাকে ডেঙ্গি দিয়ে গিয়েছিল যে তোকে হাইজ্যাক করবে এবং তোকে হাইজ্যাক করে তোকে একটা শিক্ষা দেবে আচ্ছা রকম, তারপরে তুই অটোমেটিকই সুর করে তার পেছনে ঘুরবি। এটা অজনিয়াক আমাকে বলে দিয়ে চলে গিয়েছিল। অজনিয়াক গেলেও এই যে মাথার মধ্যে যে কথাবার্তাগুলো ঘুরছে না, এই যে চরিত্রটা, যে চরিত্রকে আমি চিনি না জানি না, পুতুলের মতো তার পেছনে ঘুরছি, মেসমারাইজিং হয়ে থাকি একদম আমি। মানে তার বিরুদ্ধে যাবার জন্য মানে যাব না এমন কোনো কন্ডিশন কিন্তু নেই, মানে যেতেই হবে। তার কাজকর্ম সুবিধা লাগছে না আমার কাছে। এবং পারপাসটা কি, আর আমার পারপাস কি জায়গা থাকার? আমি তাকে অ্যাকচুয়ালি দেখছি কি মানে একটা দানব, যার দানবীয় কীর্তিকলাপ ধীরে 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 প্রকাশ পাচ্ছে, কিন্তু আমার সামনে সে দানব সাজার চেষ্টা করেই না। সে আমার সামনে কুল আর কাম থাকে একদম, কিন্তু একটা পুরোদস্ত দানব। কিন্তু আমার পারপাস কি জায়গায়? আমি ওইখানে থাকছি কেন? আমাকে সে সেখানে নিয়ে যাচ্ছে কেন? কেন? এর পিছনে শব্দটা ধরতে পারছিলাম না যে কেন। তো আমি সাহেবের সাথে একটু কথা বললাম। উনি খুব কম সাড়া দিত সে সময়, ডাক দিলে খুব খুব কম সাড়া দিত। কিন্তু আমি সাহেব আমাকে একটা কথা বলেছিলেন, পারপাস তখন তৈরি হবে যখন মানে আমার মানে ব্যাপারটা ছিল এরকম যে পারপাসের যে কথাটা, আমার যদি পারপাস নাই থাকতো সে আমার কাছে আসতো না। হয়তো এখন আমার কোনো রোল নাই, হয়তো এখন আমি কোনো কিচ্ছু না, কিন্তু তার মানে এই না যে মানে আমি মানে কোনো লক্ষ্যবিহীন বস্তু বা দরকারহীন জিনিস, এরকম না। অবশ্যই কোনো না কোনো পারপাস আছে, কিন্তু সেই পারপাস কি সেটা জানার জন্য আমি সে পর্যন্ত আমাকে বলল জাস্ট চলতে থাকো, হজম করো আর চলতে থাকো, হজম করো চলতে থাকো, দেখো খুব সাবধানে থাকো, শুধু এইটুকু নিয়ে আমাকে বললেন। এবং উনি আমাকে এইটুকুও বললেন চারপাশের যে অবস্থা এখন, কেবল চুপ থেকে এই যে অবস্থাটা খারাপ হয়ে আছে এইটাকে কন্ট্রোলে নিয়ে আসা ছাড়া কোনো উপায় আর নেই। কিন্তু কে জানতো এই সিচুয়েশন সামনের দিকে আরো খারাপ হবে? কেউ কি জানতো? জানতো না। কিন্তু আমি সাহেবের বরাবর যেটা, কখনো কোনো ক্রাইসিস দেখা দিলে সেটা হাউকাউ করে বা উত্তেজনার মাধ্যমে সেটা কখনো আর কি মানে সমাধান করা সম্ভব ছিল না। এটা ওনার বিশ্বাস হলো সময়টা যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। এবং ব্যালেন্স আনার জন্য বা সমস্যাটা মিনিমাইজ করার জন্য বা চূড়ান্ত সমাধানের জন্য যতটুকু করার দরকার সেইভাবে আগাতে থাকো, কিন্তু কোনো রকম ভায়োলেন্স না। তো আমি সাহেবের কাছ থেকে একটা আপনার মানে সাপোর্ট পেলেও আমি যে ধরনের মেসেজগুলো রিসিভ করতাম না, এই মেসেজগুলো দেখলে না গায়ে এমনি কাটা দিত, যে সমস্ত লোকেশনের কথা সে আমাকে বলতো। এবং এরপরেও একদিন আমার ফোনে একটা লিঙ্ক আসে, এবং ওই দিন আমি ওই লিঙ্কটা অনেক ঘাটাঘাটি করলাম। লিঙ্কটা আসলো কীভাবে? লিঙ্কটা আসলো একটা +42, এরপর আর কয়েকটা সম্ভবত নাম্বার ছিল, মনে নেই, +42 এটুকু আমার মনে আছে এখন। এটা থেকে একটা লিঙ্ক আসে, ক্লিক করলাম, ইমিডিয়েটলি ম্যাপ লোকেশন ওপেন হয়ে গেল। এবং আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি ক্লিক করলাম কেন? কারণ যেই ফোনে আমার ওই লিঙ্কটা আসছে ওই ফোন দিয়ে আমি যা মন তা করি, মানে ওইটার কোনো সেফটির দরকার মনে করি না আমি। তো একটা গুগল ম্যাপ খুললো এবং একটা লোকেশন, সেম টু সেম একই রকমই কথা, মানে সেম
যেই লোকেশনে আমি যাবো না বলে দিয়েছিলাম আগেই, সেই হাই সিকিউরিটি এরিয়া। লোকেশন দিল এবং আমাকে বলল মানে কীভাবে কোন জায়গায় উপস্থিত থাকলে কীভাবে বাকি রাস্তাটুকু আমি আগাতে পারবো, এবং আমার অ্যাকচুয়ালি কার সাথে আজকে দেখা হবে বা কে এসে বা তার ব্যাপারে হালকা হালকা আমাকে একটু বলে দিল। আমি ফিরতি একটা মেসেজ দিলাম, কিন্তু যাই নাই, মেসেজটা যাই নাই, নট সেন্ড আসলো, কুড নট সেন্ড আসলো আর কি। কিন্তু আমি শুধু লিখে দিয়েছিলাম NAA, না, মানে NAA, না, কিন্তু মেসেজটা তো যায় নাই। আরও একদিন গেল, আমি আমার চারপাশে এক ধরনের অ্যাক্টিভিটি টের পাচ্ছিলাম। অ্যাক্টিভিটি হচ্ছে কীরকম, আমি কিছু কিছু শব্দ পেতাম, যে শব্দগুলো হচ্ছে হাসি ঠাট্টা তামাশার, এবং এই হাসি ঠাট্টা তামাশার শব্দগুলো কেমন জানি মনে হতো মানুষেরই, কিন্তু ওই জায়গাগুলোতে মানুষ থাকতো না। এবং এই হাসি ঠাট্টার তামাশাটা কেন জানি আমার মনে হতো এইভাবেই, আচ্ছা এইটা আমি আগে কোথাও যেন শুনেছিলাম কোনো এক জায়গায়, কিন্তু ধরতে পারছিলাম না কোন জায়গা থেকে এরকম হাসির শব্দ আমি শুনেছি। সেই সাথে বাতাসে মুভমেন্ট আমি টের পেতাম, এবং আমি এটাও টের পেতাম যে আমার আশপাশে কেউ না কেউ সবসময় আমার উপরে নজর রাখছে। তো ওই দিন রাতের বেলা, মানে কয়েকদিন পরে আর কি, আমি আবারও ডেনাই করার পরে আর কি মাথার মধ্যে কিন্তু ওই যে ব্যক্তির কবর খোঁড়ার কথা আমি কিন্তু ভুলিনি। আমার মন বলছিল যে আমি যত দিকেই যাই মানে তার দিকটাই ফলো করি, কিন্তু আমার বিবেকের একটা সাইড বলছিল যে জাস্ট হোল্ড, নিজেকে হোল্ড করে রাখো, দরকার নেই এত ভেজালের দরকার নেই, যেমন আছে তেমন থাকুক, যা আছে কপালে। আবার অন্তরের আরেক সাইড বলছিল যদি বসে থাকি আর নিজেরই ক্ষতি হয় তাহলে ওই ক্ষতি সামলাবো কীভাবে। মানে তিনটা ব্যাপার আমি হেভিলি কনফিউজড তখন। আমি নামাজ পড়বো, আমি বলি আপনাদেরকে একেবারে হুবহু কি ঘটলো। আমি ড্রয়ার থেকে জায়নামাজ বের করলাম, জায়নামাজটা আমি বিছালাম। আমি জায়নামাজটা বিছানোর সময় কোনো এক কারণে আমি নিচের দিকে বসি, আমার যেটা মনে আছে যে আমি জায়নামাজের উপরে হাত বুলিয়ে দিয়েছিলাম, এবং এই হাত ভুলাতে ভুলাতেই র্যান্ডমলি আমার চোখটা সামনের দিকে মানে দেয়ালের দিকে যায়, এবং থাম করে মনে হলো যে আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। আমি শুধু মানে কি রিয়াকশন দিয়েছিলাম মনে নেই, আমার এটুকুই মনে আছে যে আমি সেখান থেকে একদম উঁচু জায়গা থেকে নিচে পড়ছি। মানে এই অনুভূতিটা বোঝাতে পারবো না আমি আপনাদেরকে। আমি সেই উপর থেকে নিচের দিকে পড়ছি, এবং এই পড়তে 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 সাডেনলি টেবিলের উপর থাপ করে পড়ার শব্দ হয় আমার। জাস্ট আমি হয়তো টেবিলের উপর আমার হাতটা মাত্র ফেললাম, এবং এইটুকুই, কিন্তু কোনো ব্যথা বা কোনো কিছু টের পাচ্ছি না। আমি নিজেকে যে জায়গাটা খুঁজে পাই, আবছা আবছা ওই জায়গাটাতে কেন জানি আমার মনে হচ্ছিল যে এটা সেই রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টে প্রথমবার কিন্তু রাত্রেবেলা ঢুকেছিলাম, কিন্তু এখন একটা তফাৎ আছে চারপাশে, জিনিসপত্র বাতাসে উঠছে। বিশ্বাস করেন আমাকে, আমার সামনের টেবিলটা বাদে একটা গ্লাসও আমার সামনে এমনভাবে পল্টে খাচ্ছে যেন এটা মহাশূন্য এবং এইখানে গ্রাভিটি শূন্য, কোনো গ্রাভিটি নেই, কোনো কিছু নেই, সব কিছু মানে জাস্ট উদ্দেশ্যহীনভাবে ঝুলে আছে এবং হালকা এদিক ওদিক নড়াচড়া করছে। ওই যে বললাম গ্রাভিটি নেই। আমার সামনে রাজ বসা, এবং রাজ বসা এটা আমি বুঝতে পারলাম, কিন্তু আমার সাইড থেকে কোনো ফিডব্যাক নেই, বা আমার সাইড থেকে আমি একদম বোবা, মিউট। এই যে কথাগুলো এখন শুনবেন এগুলো সব রাসার বলা কথা, আমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় নাই কেন, সেইটা ওর মুখ থেকেই। ও আমাকে যেভাবে সব বলেছিল আমার সব মনে আছে। এগুলো ভুলে যাওয়ার মতো কোনো কথা না, এগুলো সারা জীবন মনে রাখার মতো। সে আমাকে বলল তোমার সাথে আমার অনেক বেশি সময় ধরে কথা বলা দরকার, চাইলে তোমাকে আমি তুলে নিয়ে আসতে পারি, কিন্তু যদি তোমাকে আমি তুলে নিয়ে আসি তাহলে আননেসেসারি অ্যাটেনশন ড্র হবে। আমি এখনই চাইলে তোমাকে তোমার বিছানা শুদ্ধ তুলে নিয়ে আসতে পারবো,
ওই যে বললাম আননেসেসারি অ্যাটেনশন, সবাই দেখবে যে ভাঙাচোরা ঘটনা ঘটে গেছে, কি দরকার? তখন ওই আননেসেসারি অ্যাটেনশনের থ্রুতে 101টা ব্রেন সাব অ্যাটমিক লেভেলে যেই সমস্ত কথাবার্তা চিন্তা করবে, সেই সমস্ত কথাবার্তা আমার কান পর্যন্ত এসে পৌঁছাবে, এবং সেটা আমি চাই না। আমি চাই না একসাথে 100টা লোকের কথা আমার নিজের কান পর্যন্ত এসে পৌঁছাক। তুমি এই মুহূর্তে সাব অ্যাটমিক লেভেলে, ভাবতে পারবে না, কখনো কল্পনা করতে পারবে না, কিন্তু এইটাই তোমাদের লেভেল। এই সাব অ্যাটমিক লেভেলেই আমরা সবাই ঘোরাফেরা করি। যেই অংশে এই মুহূর্তে আছি, এই অংশটা একেবারেই আনডিরেক্টেবল, কিন্তু এমনও না যে সবসময় তুমি ডিরেক্ট করতে পারবে না। ডিরেক্ট করা যায়, যদি সামনের দিকে তোমাদের প্রযুক্তি আরও আগাতে থাকে, অবভিয়াসলি আগাবে, তখন তোমরা ডিরেক্ট করতে পারবে। কিন্তু এই সাব অ্যাটমিক লেভেল, এইখানে সময় একেবারে ইনফিনিট। সময় এইখানে দ্রুত যেতে পারে, সময় এখানে স্লো যেতে পারে, এখানে সময়ের কোনো রকমের ব্যতিক নেই। তাই আমি তোমার সাথে যে কোনো সময় যখন মন চায় তখন এসে কথা বলতে পারি। এবং আমরা যদি এইখানে দিনের পর দিন, বছরের পর বছরও কাটাই, যখন হুঁশ ফিরে আসবে তুমি দেখবে যে মাত্র কয়েক মুহূর্ত পার হয়েছে, মিনিট না। তো তোমার সাথে আমার একটা বড় সড়ো কনভারসেশনের দরকার। তোমার দুনিয়ায় যে 40 মিনিট নষ্ট করার চেয়ে এইখানে বসে কয়েক মুহূর্ত কথা বলে শ্রেয়। দেখো, তুমি আমার ব্যাপারে জানো না, কিন্তু আমরা তোমার ব্যাপারে সব জানি। আমার ব্যাপারে জেনে তোমার কোনো লাভ নেই, বরং এইখানে তোমাকে ভাবতে হবে যে তোমার পারপাসটা কি। তোমার পারপাস এখনো সামনেই আসেনি, সামনে আসবে। তুমি কিন্তু ম্যাটার করো না, ম্যাটার তুমি কখনই করতে না। তোমার পারপাস যে জায়গায় যে কোনো কারণেই থাকুক না কেন, তার সময় হলে তোমার সামনে আসবে। তোমাকে এখন কিছু জিনিসের সামনাসামনি হতে হবে দেখার জন্য। যদি কখনো তোমার হাতে আমি একটা ছুরি তুলে দেই, তাহলে সেই ছুরিটা গলায় চালাতে হবে। তুমি তো জানো না সেই ছুরিটা গলায় কিভাবে চালাতে হয়। তোমাকে সেই ব্যবস্থা তো করে দিতে হবে, যাতে তুমি শিখতে পারো। তোমাকে আমি বারবার বলেছি, তোমার কোনো দরকার নেই আমাদের, বরং আমার দরকার তোমাকে, তাই না? তোমার দরকার আমাকে, তাই না? দেখো, দুইটা কানেকশন কিন্তু সিম্পলি এক। এই যে সাব অ্যাটমিক লেভেলে এই মুহূর্তে তুমি আর আমি, পৃথিবীর কেউ ডিরেক্ট করতে পারবে? কখনো পারবে না। রেসপন্স করো তো একটা, দেখি কথা বলতে পারো কিনা। এই কথার পরে যে আমি তো কিছুই না, জাস্ট কান দিয়ে ঢুকছে কথা আর বেরোচ্ছে, কান দিয়ে ঢুকছে কথা আর বেরোচ্ছে, এবং চোখের সামনে জিনিসপত্রগুলো, যে বললাম না গ্র্যাভিটি এখানে নেই, একেবারে শূন্য গ্র্যাভিটি। যেরকম শূন্য গ্র্যাভিটিতে কলম জিনিসপত্র ভাসতে থাকে, এরকম ভাসছে। এটাই দেখছি বসে বসে। তো যখন সে এটা বুঝতে পারলো যে আমি এটাই দেখছি, এই জন্য সে রেসপন্স করলে এইভাবে, আচ্ছা তো তুমি এগুলো দেখে ভাবছ তুমি মহাশূন্যে? বললাম না তুমি সাব অ্যাটমিক লেভেলে, এখানে গ্র্যাভিটি বলতে কোনো কিছু নেই। এটা ডিটেক্ট করতে পারবে না কেউ, পারলেও কোথায় ডিটেক্ট করবে? জাস্ট হয়তো ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে ধরবে, বা যে কোনো ধরনের পালস হিসেবে ধরবে, কিন্তু বললাম আনডিটেক্টেবল। এইখানে তুমি আর আমার যত ধরনের কনভারসেশন হোক না কেন, কেউ শুনবে না। মনে করে নাও এটা একটা পার্সোনাল চ্যাটরুম, তোমার আর আমার। তোমাকে আমি একটা কথা বলি, শুধু তুমি বিপদে না, তোমার আশপাশে থাকা সবাই বিপদে, প্রত্যেকটা লোক বিপদে। আমি শুধু এসেছি আমার সাম্রাজ্যকে গুছিয়ে নিতে, এবং তুমি, ও ডিয়ার বয়, তুমি জানো না তুমি আমার সাম্রাজ্যের একটা পার্ট। এই কথা বলার পরে আমি
ওই অবস্থাতেই দেখতে পাচ্ছিলাম কিছু কিছু সিনারিও, কিছু অদ্ভুত দেখতে জিনিসপত্রকে অ্যাজ ইফ কেউ মানে আটকে রেখেছে। তারপরে মানে একটা চেয়ারের মতো খুবই দেখতে খুবই সুন্দর পাওয়ারফুল একটা পজিশন, এরকম কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস। যেমন মানে পেছনে মহাশূন্য দেখা যাচ্ছে, তার সামনে মানে ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে যে মহাশূন্য, কিন্তু সামনে একটা ঝুলন্ত ফুটবলের মতো কি জানি, ফুটবলও না কিন্তু শেপটা এরকমই। এরকম অদৃশ্য অদৃশ্য কিছু জিনিসপত্র, যে জিনিসপত্রগুলো মাথা আমার ধরবে না, কিন্তু আমি দেখেছি, নামও বলতে পারবো না, বোঝাতেও পারবো না আপনাদেরকে। সে আমাকে দেখালো, এবং কেন দেখালো আমি জানি না, কিন্তু সে আমাকে বলছে তুমি ম্যাটার করো, তুমি ম্যাটার করো দেখেই তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তোমাকে আমি একটা কথা বলি আবারও, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি আমার কথা শোনো। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমাকে ফোর্স করতে হবে তোমাকে, এবং আমি জানি কিভাবে ফোর্স করতে হয়, এবং তুমি এর নমুনা এখন পর্যন্ত দেখোনি। তোমাকে আমি বলে রাখছি, মুক্তি পেতে চাইলে আমার হয়ে কাজ করো। আমি তোমাকে কখনো কোনো জায়গায় ভুল কাজ করতে বলবো না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শত্রুর কিন্তু গলা কাটতে হয়, সেটা যেই কোনোভাবেই হোক না কেন। শত্রু যদি গলা না কাটো তাহলে শত্রু তোমাকে সাপ হয়ে ছবল দেবে, এটার কোনো মাফ নেই। তাই আমি তোমাকে বলে রাখছি, খুবই সাবধানের সাথে আগাতে হবে। জাগতে চাও? তারপর একটা তুড়ি মারল। তুড়িটা মারার পর আমার স্টিল মনে আছে, আমি হাত দিয়ে যে জায়নামাজটা একটু মুছে দিয়েছিলাম বা একটু ইয়া করে দিয়েছিলাম, আমি তখন উঠে করছি। কিন্তু আমার এমন অনুভূতি হচ্ছিল, আপনারা রিলেট করতে পারবেন। অনেক সময় হয় কি, কিছু কিছু সময় আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমটা যদি পুরো না হয়, আমরা ঘুম থেকে ওঠা পরে কি হয়, নাক মুখ জ্বালা করে, ভেতরে যেন মনে হচ্ছে যে নাক শুকিয়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, নিঃশ্বাসটা শ্বাস প্রশ্বাস গরম অনুভব হচ্ছে, চোখের মধ্যে কেমন জানি লাগছে, মেজাজও খিটখিটের মতো লাগে। এক্স্যাক্ট সেম ফিলিং আমি পেলাম, অ্যাজ ইফ আমার নাক দিয়ে গরম নিঃশ্বাস পড়ছে আগুনের মতো। আমার নাক একদম শুকিয়ে গেছে, মুখ একদম ভেতরে শুকিয়ে গেছে, আমার চোখ কেমন যেন করছে, মনে হচ্ছে যেন চামড়াগুলো একেবারে টেনে গিয়েছে। ওই সময় আমার ফোন সাইলেন্ট করা, আমার সাইলেন্ট করা ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা যে আমাদের হয় না, আমাদের ব্যালেন্স দেখানোর জন্য একটা ফ্ল্যাশ মেসেজ আসে না আমাদের ফোনগুলোতে, ফ্ল্যাশ মেসেজ, ডিড ইউ গেট ইট, জাস্ট এইটুকু লেখা, ডিড ইউ গেট ইট, এইটুকুই। পরের দিন সে আমাকে বলে দেয়, মেসেজ আসে, সে আমাকে একই লোকেশন দেয়, এবং লোকেশন দেওয়ার পরে সে আমাকে বলে ওই লোকেশনে আমি কীভাবে যেয়ে পৌঁছাবো কীভাবে, আমি আপনাদেরকে বলি। লোকেশন বিস্তারিত বর্ণনা আমি দেবো না, নাহলে বুঝতেই পারছেন কেন। তার কথা হচ্ছে, মানে সে আমাকে এইভাবে বুঝিয়ে দিয়েছিল যে তার পক্ষে মাস মাইন্ড কন্ট্রোল করা সম্ভব না, মানে এতগুলো মাইন্ড একসাথে কন্ট্রোল করা সম্ভব না, তার পক্ষে, কারো পক্ষেই সম্ভব না আসলে। তো সে আমাকে ডিরেক্টলি ঢোকাতে পারবে না, কিন্তু সে আমাকে বলে দিয়েছিল কোন জায়গায় যেয়ে অপেক্ষা করতে হবে। আমি সেই জায়গায় যে আমি অপেক্ষা করছিলাম, আমার অবস্থাটা এমন ছিল, আমি ধরা পড়লামই শেষ। ধরে নিলাম রাসের টার্গেট কেউ না কেউ, অন্য কেউ। এখন রাস সেই লোককে টার্গেট করবে বা সেই লোকের আশপাশেই, কিন্তু আপনি তো সেই লোক না। এখন আপনি যদি দেখেন আমি আপনার আশপাশে বা আমি আপনার ভবনে, অপরিচিত, আপনি কি অ্যালার্ট হবেন না? তার মানে বুঝাতে পারলাম তো আমি আপনাকে, যে রাস যাকে
যাকে ধরার জন্য হোক বা যার জন্য আসছে সেইখানে, সে ছাড়া বাকিরা সব মানে এটার পার্ট হবে না। একটা মানুষকে ঢোকানো কিন্তু সম্ভব না। রাজ যে বলো না যে সাব অ্যাটমিক লেভেল, এই লেভেলে তো যে কেউ দেয়াল ছিদ্র করে চলে যেতে পারে অটোমেটিক, দেয়ালও ঢোকা লাগবে না, দেয়ালটা ভেদ করেই চলে যাবে। কিন্তু আমি কি পারবো ভেদ করে চলে যেতে? আমার তো একটা ফিজিক্যাল বডি আছে, তো আমাকে চড়াই উতরাই পার করতে হবে। এবং আমার স্টিল মনে আছে, বিশ্বাস করেন, আমার কলেজটা জাস্ট মুখ দিয়ে বের হয়ে আসার মতো অবস্থা হয়ে গিয়েছিল ভয়ে, শুধু মানুষের ভয়ে, মানুষের ভয়ে। এবং রাতের একটার দিকে আমি ঠিকই ঢুকতে পারি, মানে যেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চাচ্ছিল সেই জায়গাটা। এবং সেই জায়গাটা ছিল এরকম, এটা তখন কনস্ট্রাকশনের আন্ডারে, আমি জানি না এটা এখন কি অবস্থা আছে। এটা একটা কনস্ট্রাকশন হচ্ছিল, বাইরের দিক দিয়ে তাকিয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না ভেতরে কি চলে। বিশ্বাস করেন, বাইরের দিকে তাকিয়ে কেউ বুঝবে না যে ভেতরে এত বড় স্ট্রাকচার বা এত কিছু চলছে ভিতরে। তো আমি রুমগুলো পার হলাম কীভাবে? কারণ আমার সামনে একটু পরপর ডাইরেকশন আসছিল, ডানে বামে, অমুক দিকে তমুক দিকে। এবং কখনো কখনো এই ডাইরেকশনটা আমি কীভাবে পাচ্ছিলাম, আমার সামনে একটা পাখি উঠছিল, পাখি, এবং কে জানি আমাকে কন্ট্রোলই করছে এক হিসেবে। এইটার যে ফ্লোর ছিল সেই ফ্লোরের এক পাশটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন তখন, মানে যেই ফ্লোরে আমি তখন, সেই ফ্লোরের এক পাশ পুরোপুরি রেডি, অপোজিট পাশ একেবারেই উদাম। ওই যে বললাম না, বুঝতে পারবো না যে ভেতরে কি চলছে। তো আমি শুনতে পাচ্ছি কিছু মানুষের কথা, যেটা বুঝতে পারলাম যে এখানে কিছু মানুষ আটকানো, টেম্পোরারি তারা আটকানো। একটা রুম থেকে প্রচণ্ড রকমের কথাবার্তা ভেসে আসছে, প্রচণ্ড রকমের কথাবার্তা। এবং পাখিটা না, ঠিক মাছরাঙা পাখি যেভাবে গাছ আঁকড়ে ধরে বসে, ওই দরজাটায় যে বসলো ওইভাবেই, এবং বসে নিজের ঠোঁট দিয়ে নিজের ঠোকর মারল। এবং ওতে তো শব্দ হয়, গেটটা খুললো। অবভিয়াসলি লোকটাকে আমি চিনি না, কিন্তু এখন চিনি, তখন চিনতাম না। গেটটা খুললো এবং আমি তো, আমার অবস্থা খারাপ, কিন্তু আমাকে দেখে একটা হাসি দিল, মানে হাসিটা না জঘন্য, হাসিটা জঘন্য। বুঝতে পারছেন কি বোঝাচ্ছি আমি? হাসি দিল এবং আমি বুঝতে পারলাম যে লোকটা উদাম। অবশ্যই নিচের দিকে কিছু পারা, কিন্তু উপরে সাইড উদাম। এবং তার বিহেভিয়ার এবং তার চোখের ধরন দেখলে বোঝা যায় কি চলছিল বা কি চলবে। অ্যাজ ইফ সে এমনভাবে তাকালো যে সে আমার অপেক্ষায় ছিল। তো আমি সেই খুলে ভেতরে ডাক দিল। ভেতরে যাবার মতো কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু পেছন থেকে কানের মধ্যে আস্তে করে একটা ফুয়ের মতো শব্দ এলো, গেট ইন। আর ঢুকলাম। সেই অস্বস্তির বর্ণনা আমি কিভাবে দিই আপনাদেরকে? আমি তো মানুষ, সুপার হিরো না কেউ, আমরা জানেন। আমরাই দানব, আর আমরাই রাক্ষস, আর আমরাই মাজলুম। ওই ভেতরের পরিবেশটা ছিল জঘন্য একটা পরিবেশ, এটা বোঝা যায়। টিভিতে কি চলছিল, বড় স্ক্রিনে কি চলছিল বুঝতে পারছেন। রুমের ভেতরের অবস্থাটা, চারপাশে একটা মানে নাকে জ্বালা দেওয়ার মতো একটা গন্ধ। এখন বুঝি যেগুলো কিসের গন্ধ।
রুমটা মোটামুটি অন্ধকার ছিল, এবং যে লোকটা আমাকে মানে মানে যে লোক দরজা খুলেছে সে তখনও জাস্ট অল্প একটু কাপড় পরা, এবং ওই অল্প আলো তো আমি একটা ট্যাটু দেখতে পাই। ট্যাটুটা কোন জায়গায় আমি আপনাদের বলি, কোনো রকমের অস্বস্তি রাখবো না নিজের ভিতরে কথা বলার সময়। ট্যাটুটা হচ্ছে আমাদের দুইটা রানের চিপার নিচের দিকে যে অংশটা থাকে না, মনে করুন যে তো রানের চিপা থেকে 3-4 বা 5-6 ইঞ্চির নিচে ওই সাইডে একদম অড একটা সাইড, যে সাইডে কেউ ট্যাটু রাখবে না কখনোই, একবারে যদি তার চরিত্রের সমস্যা না থাকে। এবং ট্যাটুটা কি ছিল সেটা কীভাবে বলি, ট্যাটুটা ছিল একটা গোলাপ, এবং গোলাপের মাঝখানে ছিদ্র। এটা এই অন্ধকার মানে ওই আলোতে, ওই অস্বস্তিকর আলোতে বোঝা যায়। এবং এই অস্বস্তিকর আলোগুলো কেন বলছি বুঝতে পারছেন? আমি আগে শুনতাম কিছু কিছু লোকের সাথে কি হয়। ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় বুঝতে পারছিলাম, ঠিক ওই জায়গায় দাঁড়ানো অবস্থা, এবং তার ওই হাসিটা, তো সে আমাকে বসতে বললো, এবং দেখলাম যে সে খুব তড়িঘড়ি করছে, মানে অ্যাজ ইফ সে আমার ব্যাপারে জানে, মানে ব্যাপারগুলো কেমন জানি। তো সে খুব তড়িঘড়ি করছে তৈরি হওয়ার জন্য, কারণ সে আমাকে বলছিল যে বস কি চলে আসছে। আমি কোনো কিছু বলার আগেই ওই যে রুমটা বড়, তো মনে করুন 200-250 স্কোয়ার ফিট, তার মানে এই না যে এটা বিশাল বড় রুম, মানে দরজা শহর টোটালি একটা এরিয়া, বা একটু ছোট হতে পারে। আমি সেন্স করতে পারলাম যে রাজ সেই জায়গায় ঢুকেছে, এবং রাজ ঢোকাতে আমার অস্বস্তিটা না সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেছে। রাজ ঢুকলো, কিন্তু মানে রাজ তার সেই বাতাসের রূপেই, সে ভেতরেই, সে সামনে আসেনি, মানে একটা রূপ নিয়ে সে এসে দাঁড়াবে বা বসবে বা এরকম করে কিছু না, সে তখন ভেতরেই। এবং রাজ ভেতরে ঢুকেছে এটা সেই ব্যক্তি টের পেয়েছে, এবং সে টের পাওয়াতেই সে যে তাড়াহুড়ো করে তার যে ফুল প্যান্টটা পরার চেষ্টা করছিল, সেটা পরতে যে সে ধপাস করে পরা যায়। এবং ঠিক এক্স্যাক্ট ওই টাইমে, মানে যেহেতু সেটা পড়ার চেষ্টা করছে, এক্স্যাক্ট ওই টাইমেই মানে আমি এবং সে শুনতে পাই, একই টাইমে দুজনেই শুনতে পাই, বাতাসের মধ্যে থাকা অবস্থাতেই, মানে বাতাসের মধ্যে যখন আপনি এরকম কথা শুনবেন, কথা করে একটু অড লাগে, এবং মনে হয় যেন মানে মানে একটা গলা ভেঙে খান খান হয়ে কয়েক মানে মানে খুব পাতলা একটা শব্দ আসছে, এরকম মনে হবে। তো সেই শব্দ আর কি বলে, না থাক, পড়ার দরকার নেই, বোঝালো এটা আমাকে। এবং একটা কথা বলতে বলতেই রাস আমার চোখের সামনে প্রকট হয় ধীরে ধীরে, মানে ধীরে ধীরে না, ওই কথা বলতে বলতেই চোখের সামনে চলে আসে। সেটা হচ্ছে যে পড়া লাগবে না কোনো কিছু, দেখতে তো অসুন্দর লাগছে না, আফটার অল তুমি মানুষ, তোমার বায়োলজি এমনই। এই কথা বলতে বলতেই কিন্তু চোখের সামনে সে তখন, তো লোকটা বুঝলাম যে সেই ইনটক্সিকেটেড, তখন বোঝা যায়, রুমের ভিতরে গন্ধ ছিল অনেক। তো সে হাসতে হাসতে কথা বলছে, মানে অ্যাজ এফ যে মানে কোনো কিছুই হয়নি, বা মানে রাস হয়তো তার বসের বস, রাস হয়তো তার সব কিছু জানে, মানে এখানে লুকিয়ে থাকার কোনো কিছু নেই। তো সে উঠে বসে নিজের প্যান্ট টানতে টানতেই মানে পারে না যে সেজদা দিয়ে দেয়, বিশ্বাস করেন, পায় না সেজদা দিয়ে দেয়, মানে এমন ভাবে মানে তোষামদি শুরু করে, কি মানে সে কি করবে বা কি মানে মানে সে নিজে অস্থির হয়ে গেছে, মানে রাসের জন্য সে কি করবে, তার বাবা আসছে এরকম একটা ভাব, তার বাবার উপরে বাবা এরকম একটা ভাব। রাস তাকে বসতে বললো,
কিন্তু রাস আমাকে বসতে বলে নাই। তা রাস আমাকে শুধু এটুকু বললো যে আই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড আপ। মানে সে আমাকে বললো যে আমি যদি মানে আমার একটা রাস আসাতে আমার ভেতরে একটা মার মুখী ভাব চলে আসছিল, কিন্তু রাস আমাকে বুঝলো যে সে চায় আমি যাতে স্ট্যান্ড অন থাকি। তো আমার মার মুখী ভাবটা চলে গিয়েছে। যে বললাম হালকা একটু সাহস পেলে তো ইঁদুরও তো বিড়ালের সামনে ম্যাও করে ওঠে, মানে আমি তো ইঁদুরই। সে ডিরেক্টলি তাকে জিজ্ঞেস করলো তোমার দিনকাল কেমন যায়? তো সে খুবই 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 খুশি, মানে তার মানে মানে কথার মধ্যেই হাসি, মানে হাসার ছাড়া সে কথাই বলছে না। মানে তার দিনকাল অনেক ভালো, তার বসেরা খুব খুশি এবং তার প্রোগ্রেস খুব ভালো এবং সে সামনের দিকে আরও বড় লেভেলের দিকে আগাচ্ছে। সামনের দিকে তো সে টপ 5-এ চলে যাবে, টপ 5 লেভেলে সে চলে যাবে। তো রাস্তাকে জিজ্ঞেস করলো যে তোমার লেভেল এখন কত? বলো যে স্যার আমার লেভেল তো এখন আমার উপরে 2জনকে বলা লাগে, 2জনকে বলার পরে যে টপ 5 লেভেল শুরু হয়। তো রাজ বললো এইভাবে ব্যবস্থা হয়ে যাবে, আগামী কয়েক বছরের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে, টপ 5-এ না টপ 3-তে নিয়ে যাব। তো সে তো আরো খুশি, বলে যে স্যার স্যার মানে বাবা বাবা এরকম একটা অবস্থা তার। তখন রাজ তাকে বলে ফেলো কি প্ল্যান তার। তো সে ডিরেক্টলি বলে যে প্ল্যান তো কোনো কিছু না, আমি যতটুকু জানি উনি শুধু এইটুকু চায় মানে আপনার জায়গাটা নিবে। তো রাজ তখন তাকে বলে এতটাই সহজ আমার জায়গা নিবে সে? তো তোমাকে আর কি বলেছে সে, কিভাবে সে আমার জায়গা নিবে? তখন সেইখানে প্রথমবারের মতো আমি বিভিন্ন কমান্ডের নামগুলো শুনতে পাই এবং সেই কমান্ডের ক্ষেত্রে সে শুধু এটুকু বলে যে ইনফরমেশন তো আমার কাছে আছে বস, কিন্তু আমি আপনাকে দেই কিভাবে? আমাকে তো সে বলে রেখেছে যদি আমি কোনো জায়গায় কোনো কথা বলে ফেলি তাহলে তো আমার তো রক্ষা নেই। তখন রাজ তাকে বলে তুমি এতটাই শক্ত এখন যে তুমি আমাকে বলছো না? তো সে ওই হাসি মুখেও তখনও বলছে অ্যাজ ইফ ওটা তার বিপদের যে ওটা যে তার বিপদ হতে যাচ্ছে এটা সে আর কি বুঝতে পারছে না। তখন সে আমাকে বলছিল, সে আমাকে ইশারা দেখিয়ে বলছিল যে স্যার এইটা তো কিছুই না, এটা দিয়ে তো স্যার ম্যাথডের কাজও করাই না আমরা, এইটাকে নিয়ে স্যার আপনি ঘুরতেছেন, মানে এইভাবে বাংলা ভাষায় যেভাবে আমরা কথা বলি এটাকে নিয়ে স্যার আপনি ঘুরতেছেন। ওদিকে উনি তো এটাকে যেভাবে পারে স্যার ভচকায় দিবে একেবারে। তা আমাকে তো বলছিল যে এটাকে এখানে আইন না গুয়ের গন্ধ শোঁগাইতে, পারলে গু খাওয়াইতে বলছিল আমাকে স্যার, কিন্তু আমি তো স্যার পারিনি। আমি তো স্যার বুঝলাম যে আপনি আসছেন, নইলে স্যার আমি তো এটাকে উঠাই না গুই খাওয়াইতাম। আমাকে দেখে বলছিল লোক তখন এই কথা। তো রাজ তখন তাকে বলে তো তোমাদের টর্চারের লেভেল কিরকম এখন? তো সে হাসতে হাসতে বলে স্যার এখন তো আমরা ট্যাডো বসাই, আবার ঘষা পর্যন্ত দিই স্যার, অনেক কিছুই করি স্যার। জি। তখন রাজ বলল অনেক বেশি মজা পাও? তো সে বলল যে হ্যাঁ স্যার মজা পাই। রাজ আমাকে ইন্টারনালি একটা মেসেজ পাঠালো, জাস্ট আমার ব্রেনের মধ্যে সে কথা বললো যেন। সে আমাকে বলল ওয়েট অ্যান্ড সি, শুধু এটুকুই। তখন রাজ তাকে বলল তোমাকে আমি টপ 3-তে নিয়ে যাব, তুমি তো টপ 5-এ যেতে চাও, আমি তোমাকে টপ 3-তে নিয়ে যাব, একেবারে টপ লেভেল পজিশন। কি করতে পারবে আমার জন্য বলো?
তখন সে বললো যে স্যার আমি তো এক্ষুনি বলে দেবো উনি কী করবে। এরপরে সে সাথে সাথে বড় বড় করে বলে ফেললো সব। রাস্তাকে প্রথমে অফার দেয় যে কয়েক বছর, কিন্তু তখনই রাস্তাকে বলে যে আগামী কয়েক মাসের মধ্যে আমি তোমাকে টপ 3-তে নিয়ে যাবো, তুমি আমাকে বলো তার প্ল্যান কি। তো এক 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 2 3 4 5 এর পর পরে কে কে কোন কোন জায়গায় কী কী করছে সেটা সব জানিয়ে দেয়। এবং এইখানে রিজনটা কি, এখানে আসার পিছনের রিজনটা কি? পেছনের রিজনটা হচ্ছে কি, রাসের সাম্রাজ্য এলোমেলো করতে গেলে যেই জিনিসপত্রগুলোর দরকার আছে, যেই ডিড এগ্রিমেন্টের দরকার আছে, এর সাথে কিছু কিছু জিনিসপত্র জড়িয়ে আছে এবং এই জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো, এই জিনিসপত্রগুলোই গ্যাদার করার চেষ্টা করছে বেজোস। কিছু জিনিসপত্র ধরে নিন, আপনি কথার কথা আপনি ধরে নিন যে সোনার গয়না অথবা রূপার গয়না, কথার কথা এরকম কিছু জিনিসপত্র জড়িত। মনে করুন যে আপনি একটা চেয়ারে বসবেন, সেই চেয়ার ছাড়া কি আপনার ওই পদবীর কোনো দাম থাকবে? থাকবে না। ওই চেয়ারটারই তো দাম। কোম্পানির চেয়ারম্যান মানে কি? ওই চেয়ারের দামের, ওই চেয়ারম্যানটার উপর, ওই চেয়ারের উপরই সব। আমি আজকে একটা কোম্পানির চেয়ারম্যান, কালকে আমার জায়গায় আরেকজন চেয়ারম্যান হবেন, তার মানে কি পজিশনটারই আসল দাম। তো কিছু জিনিসপত্র ছিল এবং এটা কোন কোন জায়গায় ছড়ানো ছিটানো, কার কার কাছে ছিটানো, সবই বলছিল সে। তো এক একজনের কাছে এক একভাবে ছড়ানো ছিটানো। তার মধ্যে একটা অংশ কিন্তু এই বাংলাদেশে 3জন রাজধানী 4জনের কাছে আছে, বাইরে আরও প্রায় প্রায় 1000 খানেক লোকের কাছে, মানে বিভিন্ন জিনিস ছড়ানো। শুধু বাংলাদেশে 3-4টা মতো, এবং সবচেয়ে বেশি আফ্রিকাতে। তো এই 3-4টা জিনিস এখন রাস্তাটা উদ্ধার করতে হবে। মানে তার জিনিসগুলো তো নিজের কাছে নিয়ে নিতে হবে, নিজে কবজা নিতে হবে, যাতে অ্যাটলিস্ট তার পজিশন চেঞ্জ না হয়। এবং এখানে পাওয়ারের ব্যাপার স্যাপার রয়েছে রাসেল, মানে ওই সাব অ্যাটমিক লেভেলে যে সে আমাকে নিয়ে গেছে না, এটা পেছনের রিজন এইটাই। মানে এইভাবে যে একটা কন্ট্রোল রাখা কোনো কিছুর উপরে, এই কন্ট্রোল সে হারিয়ে ফেলবে তখন, যেহেতু তার জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো। ওই সময় রাজ তাকে একটা প্রশ্ন করলো, তুমি কোনো কিছু আমার কাছে লুকোচ্ছ না তো? তো সে তখন ওই যে সেই বিশ্বে হাসি মাখা চেহারা দিয়ে সে বলতে থাকে যে না বস, কীভাবে লুকাই তার কাছে আমি কোনো কিছু। রাস ওই সময় আমাকে বলে, মানে আমাকে ওই ইঙ্গিতে আমাকে বোঝায়, মানে সে আমাকে এটুকু বোঝালো যখনই সময় আসবে আমি যাতে দৌড় দিই, মানে দৌড় দিই। সে ব্যক্তিকে বলল, তাহলে এখন সিঁড়ি বেয়ে যারা উপরে উঠে আসছে, যে সাধারণ মানুষ, মানে তোমার সোলজার যারা, তাদের ঘরে তোমার বাবার লোকজনেরা কেন বসে আছে? তার মানে সে বুঝালো কি জানেন? সে বুঝালো যে নিচ থেকে লোকজন উপরে উঠে আসছে, উদ্দেশ্য তারা এই জায়গায় আসবে, ঠিক এই এক্স্যাক্ট এই রুমে, এবং সেই লোকগুলো প্রত্যেকের ঘরে বেজোসের লোক বসানো। সে তখন ওই হাসিটা দিল এবং বলল, স্যার কি বলেন? রাজ তখন তাকে বলে, যদি তুমি আমাকে মিথ্যা না বলে থাকো, তাহলে তোমার পাশে থাকা ওই ফ্রুট নাইফটা দিয়ে, মানে যে নাইফ দিয়ে আর কি ফল কাটে, সে বলল ওই ফ্রুট নাইফটা দিয়ে তোমার হৃৎপিণ্ড আমাকে বের করে দেখাও। তুমি কিন্তু জানো কাটতে কষ্ট হবে, বের করতেও কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে রিপেয়ার করে দিতে পারবো, তাও তুমি ভাবার আগে। এরপরে রাজ তার হাত বাড়িয়ে দিয়ে বলে, দাও আমাকে, প্রুফ করো তুমি আমার প্রতি লয়াল। তো সে আর কি তাকে বলল, আমি তো স্যার আপনাকে কখনো এভাবে সামনাসামনি দেখিয়ে নেই, আমি তো কিভাবে করি বলেন? মানে সে এভাবে কোস্তাকুস্তি করা শুরু করে নিজেই। তার ওই হাসিটা গায়েব হয়ে যায় এবং তখনও সে বারবার বলছিল যে স্যার নিচ থেকে তো কেউ আসছে না। রাস এই কথা আমাকে বলার আগেই আমি বুঝতে পারলাম সে ডেনে কেন করছে, টাইম নষ্ট করার জন্য।
নিচ থেকে যে লোক উঠে আসছে না, সেটার ভাইব্রেশন পর্যন্ত টের পাওয়া যায় এই ফ্লোরে। নিচ থেকে যে লোকজন উঠে আসছে। রাজ তখন উঠে দাঁড়ায়। রাজ উঠে দাঁড়ানোর পরে ওই লোক তো সেখানে বসা। লোকটা একদম কাছে যায় এবং কাছে যেয়ে বলে, ফ্রুট নাইফটা উঠাও, তোমার ট্যাটুটা আমাকে তুলে দিয়ে দাও, আমাকে একটা গিফট দিয়ে দাও, তোমার ট্যাটুটাই আমার পছন্দ হয়েছে। তো লোকটা এবার ওই হাসিটা ওর গায়েব হয়ে গেছে হাসি। ও আমতা আমতা করে তাকালো। আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি সব কিছু আমার চোখের সামনে। মানে সে কিভাবে এটা তুলবে। রাজ তখন আমাকে বলে দরজা খুলো এবং দৌড় দাও। আমি বললাম কোন দিকে? বলে চিৎকার করে বললো যে দৌড় দাও। মানে ও যখন চিৎকার করে ওই সময় ওর চেহারাটা, মানে ওর তো তখন পর্যন্ত এখনো সব কিছু অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের মধ্যে থেকে একটা বিকট একটা চেহারা বের হয়ে আসে আমাকে বলার জন্য যে দৌড় দেও। আমি দৌড় দিলাম এবং আমার কপাল এতই খারাপ, আমি সেই লোকগুলোর সামনে যেয়েই পড়ি। এবং তারা সাথে সাথেই ওই যে গালিগুলা, স্পেসিফিক গালি, জানেন তো কোন গালির কথা বলছে। এখন গালিগুলো যদি আমি উল্লেখ করি, ইউটিউব ভিডিওটাকে রেস্ট্রিক্ট করে দেবে। এই গালিগুলো দিল, আমার স্টিল মনে আছে। আমার পেটের মধ্যে অনেকগুলো লাথি পড়লো, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবং আমার স্টিল মনে আছে যে আমার হাত এবং পা পেছনের দিকে বাঁধা, আমার চেহারা ফ্লোরে। আর ব্যথার কথা তো বললামই, কি অবস্থা আমার। কিছু লোক যে সামনের দিকে চলে গিয়েছে সেটা বোঝা যাচ্ছিল এবং আচমকা ওই বিল্ডিংয়ের লাইট চলে যায়। ওই সময় আমি যে মারটা খেয়েছিলাম ওই সময় মানুষের হাতে, ওই মার খাওয়ার কারণে আমি প্রচণ্ডভাবে মানে ব্যথায় কাতর। আমার হাতের আঙ্গুল ভেঙে যাওয়ার পরও আমার মুখ দিতে আমার একটা শব্দ বের হয় নাই, কিন্তু আমার সেই দিন গোঙাচ্ছিলাম আমার মনে আছে, ব্যথায় আর ভয়ে। মানে আমার মনে হয়েছিল যে আমি হয়তো আর কাউকে দেখবো না কখনো, এটাই শেষ। পেছনে যাদেরকে রেখে আসছি তারা হয়তো আর আমার ব্যাপারে জানবে না, এটাই শেষ। আমার কানে যে ওই সময় একটা জিনিস বাজছিল, কন্টিনিউ প্রচণ্ড চিৎকারের শব্দ, অ্যাজ ইফ মানে কেউ পেইনে ব্যথা পাচ্ছে, আবার কেউ চিৎকার চেঁচামেচি করছে এরকম। ওই চারপাশে তখন চিৎকার চেঁচামেচি শব্দ, এবং শব্দটা একটা সময় এরকমও মনে হচ্ছিল যে কেউ হয়তো প্রচণ্ড ভয়ে কান্না করতে করতেও শব্দ করছিল। অন্ধকার। এমন সময় আমি টের পেলাম যে আমার কানে কে জানি কথা বলছে। ওইটা আর কেউ না, একটা ওজনিয়াক, এবং সে আমাকে বলছিল দাঁড়াতে। আমি এবার খেয়াল করলাম যে আমার হাত ছাড়ানো। আমি ওই যে বুকের উপরে, তো আমি যখন উঠলাম, উঠতে যাবার সময় আমার কোমরে একটা ব্যথা টের পাই, এবং ওই ব্যথাটা স্টিলে যে আমি আপনার সাথে এখন কথা বলছি না, ওই ব্যথাটা জানাই আমার, ওই সেম ব্যথাটা আমার এখন আছে। এটা প্রায়শই রিটার্ন হয়, মানে কিছুদিন থাকে আবার চলে যায়, কিছুদিন থাকে আবার চলে যায়। আমি উঠে মানে কোথায় অজনিয়াক আছে, মানে জাস্ট অজনিয়াকে ধরার চেষ্টা করছি। মানে এখান থেকে বাঁচার দরকার আমার এখন বাঁচার দরকার। আমি অন্য কোনো কিছু জানতে চাই না। তো অজনিয়াক আমাকে আমার পিঠে মানে তার স্পর্শটা আমি টের পাই, এবং আমার ভেতরে যে অশান্তিটা ছিল সেটাকে সে দূর করে দেয় ওই সময়। কিন্তু ব্যথাগুলো ছিল প্রচণ্ড ব্যথা, পেটের, বিশেষ করে পেটে। তো আমি সোজা হতে পারছিলাম না, কারণ কোমরের ওই পাশটা, মানে আসলে কোমরের বাম সাইড সহ ওই জায়গাটা কেমন জানি লাগছিল আমার। তো আমি পুরোপুরি সোজা হতে পারছিলাম না। তো হালকা হালকা যে আলোটা আমার চোখের সামনে, মানে যেটা সয়ে আসার মতো, ফ্লোরে এদিক ওদিকে সেন্সলেস হয়ে কেউ না কেউ পড়ে আছে এই ফ্লোরে।
এবং একটা মানুষের মুখের মধ্যে হাত রাখা অবস্থায় যদি সেই লোক চিৎকার করে, মানে যেরকম মানে মুখে হাত রাখা অবস্থায় সে চিৎকার করছে, এরকম শব্দ হচ্ছে। তো রুম থেকে ধাপাস করে একটা লোক বের হলো। আমার পেছনে অজনিয়াক আর একটু পিছনে সরে গেছে একেবারে, আমি বুঝতে পারছি। ধাপাস করে একটা লোক বের হলো রুম থেকে, এবং রুম থেকে বের হয়ে সে একেবারে আমার দিকে হেঁটে চলে আসছে। এটা আর কেউ না, এটা সেই লোকটাই। এটা আর কেউ না, এটা সেই লোকটাই। আমি তার এই দ্রুত গতিতে আসা দেখে আমি ছিটকে পেছনে পড়ে গিয়েছিলাম আতঙ্কে। সব কিছু হচ্ছে আমার সাথে আতঙ্কে, আর অন্য কোনো কিছু না। আমার স্পষ্ট মনে আছে যে আলোটা চোখে শুয়ে আসার কারণে দেখতে পাচ্ছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম ওই লোকটাই, ওই যে বিশ্রী হাসিটা তার চেহারা ছিল, এখন সে হাসিটা নেই, কিন্তু চোখগুলো বড় বড়। তার চেহারা প্রচণ্ডভাবে ঘামছে, তার মুখ একদম খোলা, জোরে জোরে শ্বাস নিচ্ছে হোস হোস করে। তো সে যে রেসপন্স দিল, তখন বুঝতে পারলাম যে এই লোকের উপরে অ্যাকচুয়ালি রাসের কন্ট্রোল। সে আমাকে মানে এভাবে বললো যে ভয় পাচ্ছ কেন? তোমাকে বললাম দৌড় দিতে, তুমি দৌড় দিলে কোথায়? একেবারে ওদের মুখের সামনে। যে বাঘের সামনে কি শিকার যে লাভ দেয়, তুমি কি এখন বুঝতে পারোনি তোমাকে আমি কোন দিক দিয়ে দৌড় দিতে বলেছিলাম? তার মানে মুখ ফসকে বলে ফেললাম ওই সময়, মুখ ফসকে আর কি, তুই কোথায় ছিলি? মানে তুই বলে ফেলছি আমি, সত্যি কথা, তুই কই ছিলি? তো সে জানি না সে কিভাবে নিয়েছে, কিন্তু তার ওই লোকের চেহারাটা হাসি আসে, হাসিটা হেসে সে মানে নিচের দিকে তাকায়, এবং ওই তাকানিতে আমিও তাকাই নিচের দিকে, ঠিক এক্স্যাক্টলি সেই উড়ুর ওই জায়গাটা ওই ব্যক্তির। এবং সেইখান দিয়ে কালো কি জানি করিয়ে পড়ছে, অন্ধকারে তার বোঝা যায় না যে এটা রক্ত। যে জায়গায় ট্যাটু ছিল সেই জায়গার কথা বলছে। এবং তখন ওই ব্যক্তি ডান হাত দিয়ে আমার চেহারার সামনে ওই কালো মতন কি জানি আগিয়ে দেয়, এবং ব্যক্তি তো কিন্তু কন্ট্রোল তো করছে না। সে আমাকে বলে, নাও, বলেছিলাম না ট্যাটুটা আমাকে দিয়ে দিতে, এই যে ট্যাটু। এই ট্যাটু তুলতে সময় লেগেছে অনেক, মানুষের শরীরের ট্যাটু। এখানে কিন্তু কোনো মাংসপেশি নেই, পুরোটাই স্কিন। যদি এখন ফেলে রাখো নষ্ট হবে না, ড্রাইড হয়ে শক্ত হয়ে যাবে। স্কিন কিন্তু নষ্ট হয় না, স্কিন কিন্তু গলে না। তারপরে সে ওই স্কিনটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়ালো, যেভাবে আপনি একটা মানে কাপড়ের টুকরা বা কোনো কিছু বড় গোল এদিক ওদিক করবেন না দেখার জন্য দুই পিঠ, সেভাবে দেখছে। এবং ওই উড়োর চামড়ার মধ্যে যে চুল থাকে না, অদ্ভুতভাবে সেটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম। ওই আলো মানে আশেপাশে কোনো আলো নেই, কোনো আলোই নেই। তো ওইভাবে ওইভাবে সে মানে স্কিনটা নাড়ালো, তারপর ওই স্কিনটা থুপ করে ফেললাম আমার সামনে, থুপ করে পড়লো একেবারে মাটির, মানে ওই যে ফ্লোরে, ওই ফ্লোরটা পুরোপুরি রেডি না, তখন থুপ করে পড়লো। সেই ব্যক্তির রান থেকে ট্যাটু তুলে ফেলেছে, তাকে মারে নাই। মারলে তো আমার সামনে সে তাকে কন্ট্রোলই করতে পারতো না। পুরো ট্যাটুটা স্কিন কেটে তুলেছে ওই ফ্রুট নাইফ দিয়ে, ভাবা যায়। সে এরপরে হন হন করে এই লোকের শরীর নিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে গেছে। ঠিক ওইভাবেই এখন তো প্রায় কিছুই পড়া নেই, এতক্ষণ তো ছিল কিছু পড়া, তাও ছোটোখাটো, এখন কিছুই নেই, হেঁটে চলে গেছে। অজনিয়াক আমাকে টান দিয়েছে, আমার স্পষ্ট মনে আছে অজনিয়াক আমার ঘাড় ধরে টান দিয়েছিল ওই সময়, আমার এখনো মনে আছে। আমি দৌড় দিচ্ছি অ্যাজ ইফ আমাকে কেউ চালাচ্ছে। তখন আমি সোজা হতে পারছি না, কুজো হয়ে দৌড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমাকে কেউ চালাচ্ছে। এবং একটু ভাষা ভাষা মনে আছে, চারপাশের লাইট এবং অন্যান্য জিনিসপত্র একটু একটু ভাষা ভাষা মনে আছে। তো পেছনের দিক দিয়ে যেই জায়গাটা দিয়ে বের হওয়ার মানে আসার রাস্তা, ওই রাস্তায় আমি বের হতে যাব,
অজনিয়াকে তো বুঝতে পেরেছি আমি ধরা পড়ে গিয়েছি, আমিও বুঝতে পেরেছি আমি ধরা পড়ে গিয়েছি। 4-5 মানুষ আমার একেবারে চোখের সামনে, 4-5 মানুষ আমার একদম চোখের সামনে। তারা আমাকে ধরে ফেলেছে এবং তারা ভাবলো যে আমি এইখানকারই কোনো লোক। উপরে সিঁড়ির দিক দিয়ে আবার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মুখের মধ্যে, জানেন, বিশ্বাস করবেন, মুখের মধ্যে কি জানি ঢুকে দিয়েছিল আমার। মানে ওইটা একেবারে মনে হচ্ছিল যেন রাবার। ওই ওই জিনিসটা বা যেটাই হোক, আমার বলতে একটু কষ্ট হচ্ছে। তো আমাকে ওই টেনে হিঁচড়ে ঢোকাচ্ছিল ভেতরে। আমার শরীর ভারী, কিন্তু তারপর আমাকে টেনে হিঁচড়ে ঢোকাচ্ছিল এই কজন মিলে। আমার এখনো মনে আছে লোকগুলো যখন আমাকে টেনে হিঁচড়ে ভেতরে ঢোকাচ্ছিল, ওই ফ্লোরে ধাম করে একটা চিৎকার শব্দ আসে, ঠিক ওই লোকের গলা, এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে লোক কথা বলছিল। তখনও সেই লোক একেবারেই কাপড় ছাড়া, এবং সে চিৎকার করে বলছিল যে ছাড়, একে বাইরে দিয়ে যা। কিন্তু যখন সে কথা বলছিল, তার অবস্থা দেখে তো ওই লোকগুলো জিজ্ঞেস করছিল মানে কি ঘটনা, কি মানে হচ্ছে কি, তারাও কনফিউজড। তার তো পা বেয়ে রক্ত পড়ছে তখন। কিন্তু আমি বুঝতে পারছি যে রাজ তখনও তাকে কন্ট্রোলে রেখেছে পুরোপুরি, এবং সে তখনও তাকে চিৎকার করে অর্ডার দিচ্ছিল, একে এক্ষুনি বাইরে দিয়ে যা, বাইরে দিয়ে। এবং সে ওই হাত দুটো একটু ঝাড়া মারলো, হাত দুটো ঝাড়া মেরে পেছনের দিকে ঘুরে একেবারে হন হন করে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমার খেয়াল নাই। আমার খেয়াল শুধু সামনের দিকে, আমি কিভাবে এই জায়গাটা পার করে এখান থেকে ভাগবো, আর কিছু যাই না আমি। এবং আমি ওই জায়গাটা থেকে পালিয়ে আসি এক রকমের। আমাকে তারা বাইরে বের করে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয় একেবারে, এবং আমি সেখান থেকে বের হয়ে চলে আসি। আমি তো একেবারে দৌড়, একেবারে দৌড়। ওই অবস্থাতেও ওই ল্যাংড়াতেও দৌড় দিই। কিন্তু অজনিয়াক আমার পাশে ছিল, এবং ওই সময় আমার মনে পড়েছিল আরো একটা কথা। যেই সময়টায় ওই লোকের উপরে, মানে ওই লোক তো রাজকে তখন রাজ তখন ওই লোককে কন্ট্রোল করছে। ওই লোকটা যখন আমার সামনে নিজের ওই যে স্কিনটা ছুঁড়ে মারে, তার আগের মুহূর্তটা আমার মাথার মধ্যে তখন ঢুকে। মানে সে তার নিজের স্কিন কাটতেই এগিয়ে আসছিল। মানে তার রানের ঠিক ওই পাশের স্কিনটা সে নিজে কাটতেই এগিয়ে আসছিল, এবং মানে পুরোপুরি ফাইনালি কাটার পরেই আমার সামনে সে হাতে তুলে নেয়, যেটা আমি তখন খেয়াল করতে পারিনি। তাকে রাজ বলেছিল যে সে টপ 3-তে যাবে। সে এখন টপ 3-তে নেই, আমি জানি। আমি মাফ করবেন, আমি কন্টিনিউ করতে পারছি না আজকে। কোনো নাম দিবেন না, কে হতে পারে না হতে পারে, কোনো নাম দেবেন না, শুধু শোনা যায়, আর কিচ্ছু না। আর যদি কোনো জানোয়ার দেখতে পান, বা রাক্ষস বা দানব, বুঝতে পারবেন সেই দানবের পেছনেও কেউ না কেউ আছে, যে তাকে রাক্ষস বা দানব রূপে রূপান্তরিত করে ফেলেছে। আল্লাহ হাফেজ।